আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। সৌহার্দের বার্তা নিয়ে জামাত আমির ও এনসিপি আহ্বায়কের বাসায় তারেক রহমান। ইতিবাচক কাজে সরকারকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি। একটা সাহায্যপূর্ণ পরিবেশের মাধ্যমেই আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে। গুলশান কার্যালয়ে দিনভর ব্যস্ততা। মানুষের সরকার হবে সকল দলের এবং সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে এগিয়ে নিব। জাতির কাছে আমাদের বেশ কিছু কমিটমেন্ট আছে, অবশ্যই সেই কমিটমেন্টগুলি পূরণের জন্য আমরা কাজ করব। কমিটমেন্ট বাস্তবায়ন করতে হবে, জনগণের যেটা দুর্ভোগ সেটাকে লাঘব করতে হবে। নতুন এমপিদের শপথ মঙ্গলবার সকালে। বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় তারেক রহমানের মন্ত্রিসভার শপথ। থাকবেন হাজার খানেক দেশি বিদেশি অতিথি। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। 7টি সার্ক দেশ থেকেই প্রতিনিধিত্বের জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে। এর বাইরে আর কোনো কিছু আমাদের সরকারি পর্যায়ে জানা নেই। সংসদে জনস্বার্থ ও দলের ভাবমূর্তি প্রাধান্য দেয়া হবে বলছেন বিএনপির নির্বাচিত এমপিরা। রেকর্ড ভোট ও আসন প্রাপ্তি জামায়াতের নবজাগরণ বলছেন বিশ্লেষক। দায়িত্ব পালনে 90% সফল অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস সচিব। সহিংসতাহীন নির্বাচন হওয়ায় প্রধান উপদেষ্টার ধন্যবাদ জ্ঞাপন। পুরো রমজানে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের। 18 ফেব্রুয়ারি থেকে ছুটি শিক্ষা প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। চিরাচরিত প্রথা ভেঙে এবার মন্ত্রীদের শপথ হবে সংসদের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার বিকেলে 4টায় হবে এই শপথ অনুষ্ঠান। এতে যোগ দিতে ভারত, পাকিস্তান সহ 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সাধারণত বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান, কিন্তু এবারই এর ব্যতিক্রম হতে যাচ্ছে। প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। একই দিন সকাল 10টায় শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। জাতীয় সংসদ গণতন্ত্রের কেন্দ্রবিন্দু। এ বিষয়টি বিবেচনায় নিয়ে মূলত রাজনৈতিক সিদ্ধান্তে দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে। 1.5 বছর ধরে জাতীয় সংসদ না থাকলেও সংসদ ভবনকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম হয়েছে। এরই ধারাবাহিকতায় মন্ত্রিসভার শপথও সেখানে হচ্ছে। মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি থাকছেন প্রায় 1000। এর মধ্যে ভারত, পাকিস্তান সহ 13 সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। এরপর পরই বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30-12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। 7টি সার্ক দেশ থেকেই প্রতিনিধিত্বের জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে। এর বাইরে আর কোনো কিছু আমাদের সরকারি পর্যায়ে জানা নেই। ভোট পুনর্গণনার দাবিতে রংপুরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন 3, 4 ও 6 আসনে পরাজিত বিএনপি প্রার্থীর কর্মী সমর্থকরা। দুপুরে রংপুর 3 আসনে ধানের শীষের পরাজিত প্রার্থী শামসুজ্জামান সামুর নেতৃত্বে কর্মী সমর্থকরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা ডিসি অফিস ঘেরাও করেন। পরে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন 4 ও 6 আসনে বিএনপির পরাজিত প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ডিসি, এসপি সহ প্রশাসনের সহযোগিতায় এনসিপি এবং জামায়াত শিবির ফলাফল ইঞ্জিনিয়ারিং করে ধানের শীষকে হারিয়ে দেওয়া হয়েছে। আর ভোট পুনর্গণনা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন বিক্ষোভকারীরা। পরে রিটার্নিং কর্মকর্তার সাথে সাক্ষাৎ করে ভোট পুনর্গণনা লিখিত আবেদন জমা দেন প্রার্থীরা। বিভিন্ন অভিযোগ থাকলেও শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন 11 দলীয় জোটে নির্বাচিতরা। একই সাথে সংসদ ও রাজপথে থাকবেন তারা, জানিয়েছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। দুপুরে নির্বাচন কমিশনের ভোট গ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণায় নানা অনিয়মের অভিযোগ জানায় 11 দলীয় জোট। 32টি আসনের পুনরায় ভোট গণনার জন্য করেছে আবেদন।
কমিশনের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে হামিদুর রহমান জানান, ইসি কোনো ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপে যাবে জোট। দাবি করেন, বড় ধরনের ঘটনা না ঘটলেও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো অনুষঙ্গ ছিল। তড়িঘড়ি করে গেজেট প্রকাশের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনার প্রতিবাদে আগামীকাল রাজপথে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করবে 11 দলীয় জোট। 16 ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি। কারণ হচ্ছে এই সহিংসতা বন্ধ করতে হবে। জনগণকে সাথে নিয়ে আমরা এটা প্রতিবাদ করতে চাই। এত যে না থামে তাহলে আমাদেরকে রাজপথে আরো আগাতে হবে। বরগুনা সদরে বিএনপি ও ইসলামী আন্দোলনের কর্মী সমর্থকরা পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছেন। গৌরীচন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা জানান, ভোটের ফলাফল নিয়ে বৃহস্পতিবার রাতে তাদের সাথে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। এর জেরে সেই রাতেই ধানের শীষ প্রতীকের প্রার্থীর কর্মী সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালায় হাত পাখা নেতাকর্মীরা। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেন তারা। বিএনপি নেতাকর্মীদের আরও অভিযোগ, থানায় জিডি করার জের ধরে আজ আবারও তাদের ওপর হামলা চালায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা। অন্যদিকে হাত পাখার সমর্থকদের দাবি, বাড়িতে যাওয়ার সময় তাদের এক কর্মীকে জোর করে তুলে নিয়ে যায় বিএনপি নেতাকর্মীরা। খবর পেয়ে তাকে উদ্ধার করতে গেলে হামলা চালায় বিএনপির লোকজন। এতে আহত হন ইসলামী আন্দোলনের 5 কর্মী সমর্থক। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ শহরের একমাত্র সিএনজি স্টেশনে হামলা ভাঙচুরের ঘটনায় এখনও বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। এতে বন্ধ রয়েছে হাজার হাজার সিএনজি চালিত অটোরিকশা, বাস, পিকআপ, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন। আর বিপাকে পড়েছেন যাত্রী চালকরা। এর আগে শুক্রবার রাত 2:45টার দিকে সিরাজগঞ্জ শহরের শিয়ালকোল এলাকার এলবাট্রস সিএনজি স্টেশনে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় তারা মুখে কালো কাপড় বেঁধে বিভিন্ন অস্ত্র নিয়ে স্টেশনের 3টি ডিসপেন্সার মেশিন, জেনারেটর মেশিন ও আরএমএস রুম ভাঙচুর করে। গাড়ি বন্ধ হয়ে আছে, আমাদের ইনকাম বন্ধ, আমাদের পরিবারের সমস্যা। এই আমরা কয়দিন বন্ধ থাকবো তার তো কোনো গ্যারান্টি নাই। ইমার্জেন্সি অনেক যাত্রী অনেক জায়গায় যাইতে হয়, কিন্তু তারাও যাইতে পারতেছে না, গাড়ি নাই। যারা ভাঙছে তারা যেই দলেরই হোক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে। 3টা ডিসপেন্সারি বাতিল, এবার নতুন করে আনতে হবে। 3টা ইয়েতে পরে 1 কোটি টাকার উপরেই দাম। নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে ভুক্তভোগী নারী হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘন্টা পর দাবি করেন ধর্ষণের শিকার হয়েছেন তিনি। এদিকে চিকিৎসক জানিয়েছেন, থানায় মামলা না হওয়ায় এখনও শারীরিক পরীক্ষা করা হয়নি। আর পুলিশ জানিয়েছে, প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলমান। শনিবার দুপুরে 250 শয্যা হাসপাতালে প্রথমে মারধরের ঘটনায় চিকিৎসা নিতে আসেন নোয়াখালীর হাতিয়া উপজেলার চাঁদনী ইউনিয়নের নলেরচর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এই 3 সন্তানের জননী। পরবর্তীতে চিকিৎসকের কাছে অভিযোগ করেন ধর্ষণের শিকার হয়েছেন তিনি। পরে তাকে জরুরি বিভাগ থেকে গাইনি ওয়ার্ডে স্থানান্তর করা হয়। একজন ভিকটিমের এক্সামিনেশন করার জন্য আমাদের থানা থেকে একটা রিকুইজিশন লাগে, এবং রিকুইজিশনটা একমাত্র থানা থেকে তখনই পাঠাতে পারবে যখন ওনারা সেখানে একটি ফর্মাল অভিযোগ করবেন। আমরা এখন পর্যন্ত থানা থেকে কোনো রিকুইজিশন পাইনি। যেহেতু রিকুইজিশন পাইনি, সেই রিকুইজিশন নাম্বার এবং যে মামলা নাম্বার সেটা অনুযায়ী আমরা স্যাম্পলটা পাঠাই। সে কারণে আমরা সেই প্রক্রিয়াতে এখনো স্টার্ট করতে পারিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের 10 জেলার 36 আসনের মধ্যে 25টিতেই জয় পেয়েছে জামায়াত। যদিও সংসদে যাওয়ার টিকিট পাননি দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। অন্যদিকে বিএনপি 11টি আসনে জয় পেলেও হেভিওয়েট অনেক প্রার্থী ধরাশায়ী হয়েছেন। রাজনৈতিক পথ পরিবর্তনের পর দলের নেতাকর্মীদের শৃঙ্খলা বিরোধী কাজ ভোটারদের দূরে সরিয়ে দিয়েছে বলে মনে করেন ধানের শীষের পরাজিত প্রার্থীরা।